আমার বড় আপুর মৃত্যুর আজ 7 মাস। তার 10 বছরের সংসার ছিল। 2টা ছেলে মেয়ে রেখে সে মারা যায়। বড় ছেলের বয়স 7 বছর, মেয়ের বয়স 20 মাস। দুলাভাই চট্টগ্রাম কলেজের শিক্ষক, বয়স তার 45 বছর। আমার আপু চট্টগ্রাম স্কুলের শিক্ষিকা ছিলেন। দুলাভাই কলেজের কাজ শেষ করে বাসায় এসে 2টা বাচ্চাকে সামলাতে হিমশিম খেয়ে যেত। আমার মা অসুস্থ, চাইলেও 2টা বাচ্চাকে একসাথে লালন পালন করতে পারছে না। আমি যতটা সম্ভব 2টা বাচ্চাকে দেখে শুনে রাখি। বাচ্চার দেখাশোনা করার জন্য একটা মহিলা রাখা হয়েছে। তাদের অনেক টাকা থাকা সত্ত্বেও মনে কোনো সুখ নেই এখন। একটা সময় পর আমার দুলাভাই সিদ্ধান্ত নিলেন যে বড় ছেলেকে স্কুলের হোস্টেলে দিয়ে দিবেন। কিন্তু আমার মা সিদ্ধান্ত নিল আমাকে আমার দুলাভাইয়ের সাথে বিয়ে দিবে। আমার বড় ভাই এই বিয়েতে নারাজ ছিল, তাই আমার মা ভাইকে জানাতে নিষেধ করে দেয়। আমার ভাই একজন ব্যবসায়ী। আমার ভাবিরও এই বিয়েতে সম্মতি ছিল না। আমার বোনের সংসারের কথা এবং বোনের বাচ্চার কথা চিন্তা করে সে সম্মতি দিয়ে দেয়। আমি আমার মায়ের ভুল সময়ের ভুল সন্তান। আমি আমার বাবা মায়ের বৃদ্ধ বয়সের সন্তান। আমার ভাইয়ের বিয়ের বয়স যখন 9 মাস, তখন আমি আমার মায়ের গর্ভে আসি। আমি দুনিয়াতে আসার পর আমার মা আরও বেশি অসুস্থ হয়ে যায়। আমার জন্মের 6 মাস পর আমার বাবা মারা যায়। আমার মায়ের শারীরিক অসুস্থতার কারণে এখন আমার মাকে একটু বেশি বৃদ্ধ দেখা যায়। আমার আপু আমার খরচ চালাতো। আমার যা প্রয়োজন হতো সব কিছু আমার আপুই মেটাতো। যদিও আমাদের কোনো টাকা পয়সার অভাব ছিল না, তারপরও আপু আমার সব দায়িত্ব পালন করত। মা যদি কখনো আপুর থেকে টাকা নিতে না চাইতো, আপু মাকে অনেক বকাবকি করে রাগারাগি করে আমার অর্থ চালাতো। আমি আপুর অনেক আদরের একটি বোন ছিলাম। আমি এসএসসি পাশ করি আপুর স্কুল থেকেই। তারপর আপু আমাকে দুলাভাইয়ের কলেজে ভর্তি করিয়ে দেয়। আমি এখন ইন্টারে পড়ি। এই মুহূর্তে দুলাভাইয়ের সাথে বিয়ের কথা শুনে আমি যেন আকাশ থেকে পড়লাম। আমি এক প্রকার কান্নাকাটি শুরু করে দেই। তখন আমার আম্মা আমাকে বলল, এসব আমাদের চট্টগ্রামে হয়। 60 বছরের বুড়োর সাথে 15 বছরের মেয়ের বিয়ে হয়। আমার মা আমাকে বলল, নাতনিগুলো মা পাবে না, টাকা দিয়ে মানুষ রাখলে কি ওরা আদর পাবে? ওরা কি আদৌ মানুষ হবে? তখন আমি কি বলবো কিছুই বুঝলাম না। আসলে আমার কিছু বলারই ছিল না। আমার মা আরও বলল, আমি মরলেও আমার কলিজাতে পচন ধরবে না এই বাচ্চাগুলোর জন্য। আমার মা ওদের চিন্তায় আরও বেশি অসুস্থ হয়ে যায়। আমার মা যখন দুলাভাইকে আমাদের বিয়ের কথা জানায়, তখন দুলাভাই আমার মাকে স্পষ্টভাবে বলে দেয়, আরে মা, এসব কি বলছেন? আমি তো ওকে ছোট বোনের মতো দেখেছি। আমি বুঝতেছি না মা, আপনি কি বলতে চাচ্ছেন, আর আমি বা এখন কি করব? তখন আমার মা আমার দুলাভাইকে বলে, দেখো বাবা, তুমি বিয়ের জন্য অনেক মেয়ে পাবা, কিন্তু আমার নাতি নাতনিরা কিন্তু মা পাবে না। তুমি বাবা আর না করো না, আমার ছোট মেয়েটাকে বিয়ে করে না। আমার মা আমার দুলাভাইয়ের পায়ে ধরার মতো অবস্থা। আমার দুলাভাই অনেক ভালো মনের একজন মানুষ। আপুরে 10 বছরের বিয়ের জীবনে দুলাভাইয়ের প্রতি কোনো অভিযোগ করতে শুনিনি। আমার আপুর শাশুড়িটা জঘন্য ছিল, কিন্তু সেও মারা গিয়েছে আজ 3 বছর হয়েছে। তারপর আমাদের বিয়ের দিন চলে এলো। আপুর কিছু গয়নাগাটি আর আমার জন্য আমার ভাবি একটা নতুন শাড়ি কিনে আনে, তাই দিয়ে আমাদের বিয়ে পড়ানো হয়। কবুল বলার সাথে সাথেই আমি ঘরে চলে আসি। শাড়ি গয়না একদিকে ফেলে দিয়ে অনেক কান্নাকাটি করি। বিয়ের আগে আমার ভাই আমার জন্ম নিবন্ধনের বয়সটা বাড়িয়ে আনে। আমি সদ্য 17 বছরের একটা মেয়ে, কিন্তু বিয়ে করতে হয়েছে 45 বছর বয়সের একজন লোককে। দিন এভাবেই যায়। পরের দিন সকালবেলা আপুর ছোট মেয়ে জান্নাত মলত্যাগ করে। আমি তাকে পরিষ্কার করে কোলে নিয়ে বসে আছি। ছেলে মেয়ে 2টা টিভি দেখছে, আমিও পাশে বসে আছি। অনেক লম্বা সময় ধরে বসে রইলাম। কিছুক্ষণ পর বাবির ফোনে কল আসলো। কাউসার হামিদ কল দিয়েছে। আমার দুলাভাইয়ের নাম কাউসার হামিদ। ভাবিকে জিজ্ঞেস করছে আমি কি করছি, খাবার খেয়েছি কিনা, বাচ্চারা কি করছে। বাচ্চাদের সাথে কথা বলল, তারপর ফোন রেখে দিল। এভাবেই চলে গেল আরও 15টা দিন। তারপর আমার মা আমাকে বলল, বাচ্চাদের পড়াশোনারও ক্ষতি হচ্ছে, এবার তোকে শ্বশুরবাড়িতে গিয়ে শ্বশুরবাড়ির হালটা ধরতে হবে, সংসার গোছানো শিখতে হবে। তারপর উনি আসলেন, আমাদেরকে নিয়ে গেলেন। বাবার বাড়ি ছেড়ে যখন চলে যাচ্ছি খুব কান্না করছি, আর কান্না করতে করতে ভাবছি আমার জীবনটা কি থেকে কি হয়ে গেল। তখন মেহেদি আমাকে বলল, মা কান্না করছো কেন, আমি তোমাকে ভীষণ ভালোবাসি। আপু আর দুলা ভাইয়ের একতলা একটা বাড়ি ছিল, সেই বাড়ির সামনে গিয়ে আমি দাঁড়ালাম। অনেক ভালোবাসায় তৈরি করা হয়েছে এই বাড়িটা। গাড়িটাও কিনেছিল অনেক ভালোবাসায়। তাদের সংসারটা কত সুখের ছিল। আজকে আপু নেই, আপুর জায়গায় আমি।
ভাইয়া আমাদের নামিয়ে দিয়ে চলে গেল। তারপর মেহেদি তার বাবার সাথে ঘুমালো আর আমি বাবুনিকে নিয়ে অন্য একটা রুমে ঘুমালাম। ওকে বাড়িতে নিয়ে আসার পর অনেক মানুষ আমাকে দেখতে আসে। এসে সবাই আমাকে বলে বাচ্চাদের খেয়াল রেখো, বাচ্চাদেরকে আদর যত্নে রেখো, নিজের খেয়াল রেখো, বাচ্চাদেরকে সঠিকভাবে মানুষ করো। কাউসার হামিদ সারাদিন কলেজ করে যখন রাতে বাসায় আসতো, বাচ্চাদের সাথে সুন্দর সময় কাটাতো, আমি তাকে কিছু চা নাস্তা বানিয়ে দিতাম, সেগুলো সে খেত এবং তারপর সে ঘুমিয়ে যেত। এভাবেই চলতে লাগলো আরও 15টা দিন। তার 2 দিন পর উনি আমাকে বললেন ওনার ছোট ফুপু আসবে, তার কাছে বাবুনিকে রেখে তুমি কলেজে যেও। আমার মনে কত আশা ছিল, সুন্দর একটা সংসার হবে, খুনসুটি থাকবে, আরও কত কি হবে, আরও কত কি সব এক নিমিষেই সব শেষ হয়ে গেল। মেহেদি ফুপুর সাথে ঘুমিয়ে গেল, বাবুনি তার বাবার সাথে ঘুমিয়ে গেছে। রাত প্রায় 2টা বাজে। আমি ড্রয়িং রুমেই বসে আছি, কোনো মতেই আমার রুমে যাওয়ার কোনো আগ্রহ ছিল না। হঠাৎ করেই দেখলাম ফুপু ঘুম থেকে উঠে গেছে। আমি ফুপুকে বললাম, ফুপু আপনার কিছু লাগবে? তখন উনি বললেন, না তুমি এখনও ঘুমাওনি? আমি বললাম, এই তো আমি মাত্র এসে বসেছি। তখন উনি বলল, যাও ঘরে যাও, এত রাত পর্যন্ত বসে আছো কেন? তখন উনি বললেন, যাও ঘরে যাও, এত রাত পর্যন্ত এখানে কি করছো তুমি? এখনও ঘুমাচ্ছ না কেন? টিভি কেন দেখছো? তারপর আমি পা টিপে টিপে চলে গেলাম ঘরে। ঘরে গিয়ে বাবুনিকে মাঝখানে রেখে আমি এক সাইড করে শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর একটি হাতের স্পর্শ অনুভব করলাম। তখন আমি হাতটি সরিয়ে দিয়ে এক সাইড হয়ে আবার শুয়ে পড়লাম। আর কিছুক্ষণ পর অনুভব করলাম উনি আমাকে জড়িয়ে ধরেছেন। তখন সে রাতে সাথে আমার কাছাকাছি আসা হলো, কিন্তু সেখানে আমি কোনো ভালোবাসা খুঁজে পেলাম না। আমার কাছে মনে হলো কাছাকাছি তো পশু পাখিও আসে।